আসসালামু আলাইকুম। উপন্যাস আমি তো ভালোবাসি তোকে পঞ্চম পর্ব আজকে পাঠ করে শোনাবো। তানভীর হাসতে হাসতে চেয়ার থেকে উঠে বেসিনের দিকে দৌড় দিল। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে তানভীরের দিকে। তারপর মাথা নিচু করে প্লেটের খাবারটা কোনো রকমে শেষ করে উঠে চলে গেল। এদিকে মিম, মেঘ আর আদি বসে আছে। মিম আর আদি প্ল্যান করছে আবির ভাইয়াকে বলবে কক্সবাজারে গেলে ওদের জন্য খেলনা, সাজুনি, শামুক নিয়ে আসতে। মেঘ নিশ্চুপ বসে খাচ্ছে। আবির ভাইকে দেখার জন্যই এখন সে প্রতিদিন ফজরের সময় ঘুম থেকে ওঠে। রাতে ঘুমানোর আগেও আবির ভাইকে দেখিয়ে ঘুমায়। আবির ভাই চট্টগ্রাম চলে গেলে ও থাকবে কিভাবে? মিম হঠাৎ ডেকে বলল, আপু, ভাইয়াকে তুমি কি আনতে বলবা? মিমের ডাকে ধ্যান ভাঙল মেঘের। একটু হাসার চেষ্টা করলো, তারপর কোমল কণ্ঠে বলল, আমার কিছু লাগবে না, সারাদিন কেটে গেল। মেঘ নিজের মতো কোচিং টিউশন শেষ করে আসছে। মিম আদি স্কুলে থেকে ফিরছে। আবির ৮টায় বাসায় ফিরেছে। ততক্ষণে জান্নাত আপু পড়িয়ে চলে গেছেন। মেঘ বই খাতা নিয়ে নিজের রুমে চলে গেছে। রাত 10টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাবে আবির। রুমে গিয়ে শাওয়ার শেষ করে একেবারে রেডি হয়ে রুম থেকে বের হলো আবির। মেঘের রুমে দরজার সামনে এসে থামলো। দরজা ধাক্কা দিল আস্তে করে। মেঘ বিছানার উপর শুয়ে আছে, পাশে বই খাতা পড়ে আছে। ফ্যানের শব্দে পৃষ্ঠাগুলো উঠছে। জান্নাত আপু যাওয়ার পরই রুমে এসে শুয়েছিল। আবির আস্তে করে ডাকলো, মেঘ। কোনো সাড়া নেই, তাই রুমের ভিতরে ঢুকলো আবির। শান্ত পায়ে এগিয়ে এলো মেঘের কাছে। মেঘের মুখের একপাশ বিছানায় লেপ্টে আছে। ফ্যানের বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। ছোট চুলগুলো বারবার মুখে ঝাপটাচ্ছে। লাইটের আলোয় অপর গালটা চিকচিক করছে। আবির বিছানার একপাশে বসলো। কিছুক্ষণ সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করলো অষ্টাদশীকে। তারপর গালে হাত রেখে মুখ থেকে ছোট চুলগুলো সরিয়ে দিল। দুই একবার মাথায় হাত বুলিয়ে দিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। ব্যাগ নিয়ে নিচে নামলো সে। মিম আর আদি খুব করে বলল, ভাইয়া কক্সবাজারে যেও প্লিজ। চাটনি নিয়ে এসো, খেলনা, শামুক আর অনেক কিছুর আবদার করলো ভাইয়ের কাছে। উত্তরে আবির শুধু বলল, সময় পেলে যাব। খেয়ে 10টা নাগাদ বেরিয়ে গেছে আবির। ইকবাল খান আগামীকাল সকাল 8টায় সিলেট যাবেন। আবিরের বাবার কোম্পানি ঢাকার বাহিরে 3টা শাখা আছে, চট্টগ্রাম, সিলেট এবং রাজশাহী। ইকবাল খানকে বেশিরভাগ সময়ই বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করতে হয়। কখনো চট্টগ্রাম, কখনো রাজশাহী, কখনো সিলেট। বাকি সময় বাড়িতে থাকলে হেড অফিসে থাকেন। একই সাথে 2 শাখাতে যেতে হলে কখনো কখনো মোজাম্মেল খানকেও যেতে হয়। তবে আলী আহমেদ খান এখন আর ঢাকার বাইরে যান না। আবির আসাতে উনি চাইছেন আবির সব দায়িত্ব বুঝে নিক। রাত 11টায় মিম এসে ডাকছে, আপু ওঠো, খাবে না? মেঘ ঘুম ঘুম চোখে তাকায় মিমের দিকে। মিম আবার বলে, 11টা বাজে, তুমি কখন যাবে? আম্মু, বড় আম্মু সবাই বসে আছে তোমার জন্য। আমিও খাইনি, আসো। 11টা শুনেই মেঘের ঘুম উধাও হয়ে গেল। সহসা মনটা খারাপ হলো। চিন্তিত স্বরে বলল, আবির ভাইয়া কি চলে গেছে? মিম হাসি মুখে বলছে, হ্যাঁ, ভাইয়া তো 10টার আগেই চলে গেছে। আমি আর আদি বলে দিয়েছি আমাদের জন্য খেলনা, গিফট, চাটনি নিয়ে আসতে। তোমার জন্য আনতে বলেছি। ভাইয়া বলেছে সময় পেলে যাবে কক্সবাজার। মেঘের মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মনে মনে ভাবছে, কেন যে শুইতে গেলাম, না ঘুমালে তো আবির ভাইকে দেখতে পারতাম। আমি ঘুমিয়েছিলাম তাতে কি? আবির ভাই কি আমায় বলে যেতে পারতো না? মিম আবার ডাকলো, আপু আসো, খেতে যাই। মেঘ কঠিন স্বরে বলল, আমার খিদা নাই, খাবো না, তুই খেয়ে নে। ওদের বল খেয়ে নিতে, আমি ঘুমাবো, আর লাইটটা অফ করে দিয়ে যা। মিম মন খারাপ করে চুপচাপ লাইট অফ করে চলে গেল। এদিকে মেঘ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কিছুক্ষণ পর নিজে নিজেই ভাবছে, আবির ভাই তো আমায় নিয়ে ভাবেনি না, ভাবলে তো আমাকে ডেকেই বলে যেতেন। তাহলে আমি কেন ওনার জন্য কান্না করছি? আর কাঁদবো না আমি। কিছুক্ষণ পর থামলো। খুব খিদে পাচ্ছে, কিন্তু সে খাবে না। বড্ড অভিমান জমেছে বুকে। এভাবেই ঘুমিয়ে পড়ল আবার। ভোরবেলাও উঠল না মেঘ। 8টার ওপরে বাজে, খাবার টেবিলেও আসেনি। বাধ্য হয়ে মোজাম্মেল খান নিজে গেলেন মেঘকে ডাকতে। মেঘ তখনও ঘুমে। আব্বুর ডাকে ঘুম ভাঙল মেঘের। 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসলো। খাবার টেবিলে আবির ভাই নেই দেখে মনটা খারাপ হলো। কাকামণিও সকাল সকাল সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। চুপচাপ খেতে বসলো মেঘ, কিন্তু গলা দিয়ে খাবার নামছে না। কোনো রকমে অল্প কিছু খেয়ে উঠে পড়ল। রুমে গিয়ে পড়ার চেষ্টা করলো, কিন্তু পড়া মাথায় ঢুকছে না।
মাথায় শুধু আবির ভাই ঘুরছে। আবির ভাই কেন বলে গেল না? এখন আবির ভাই কোথায় আছেন, খেয়েছেন কিনা এইসব চিন্তায় ব্যস্ত হলো। একটু পর পর ডাটা অন করে ফেসবুকে ঢুকছে, কিন্তু আবির ভাই নেটে নাই, কোনো আপডেটও নেই। 10 মিনিট পর পর মেঘ ফেসবুক চেক করছে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। সারাদিন গেল, এই পড়তে বসছে, এই আবার ফোন চেক করছে। বিকেল নাগাদ কোনো খবর না পাওয়াতে মন খারাপ করে ঘুমিয়ে পড়ল। আবির চট্টগ্রাম এসে অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। বাসা থেকে আবিরের আম্মু কল দিয়ে খোঁজ নিয়েছে ছেলের। এছাড়া মোজাম্মল খানও কাজের জন্য কয়েকবার কল দিয়েছিল আবিরকে। দেখতে দেখতে 3 দিন হয়ে গেল আবিরের চট্টগ্রাম আসা। সাথে অফিসের ঝামেলায় সারাদিন এক মুহূর্ত রেস্ট নিতে পারে না। অফিসের কাজের ফাঁকে 2-1বার বাসায় কল করে। আম্মু, মামুনি, তানভীরের সাথে কথা হয়। মিম আর আদি এক কথা, ভাইয়া কক্সবাজারে যেও প্লিজ, আমাদের জিনিসগুলো নিয়ে এসো, কিন্তু মেঘ কোনো খোঁজ নেয়নি। আবির বিদেশে থাকাকালীন তানভীর বাসায় না থাকলে যেই মেয়ে একাই সারা বাড়ি মাতিয়ে রাখত, এখন আবির চট্টগ্রাম, তানভীর সকালে বের হয়ে পার্টি অফিসে আর ফের 10টায়। তা বাবা চাচাও সারাদিন অফিসে থাকে, তারপরেও মেঘকে সারাদিনেও খুঁজে পাওয়া যায় না। সকালে অল্প খেয়ে যে রুমে ঢুকে কোচিং থাকলে বের হয়, না হয় 3টা-4টায় ক্ষুধা লাগলে চুপচাপ এসে খাবার খায়, মাকেও ডাকে না। জান্নাত আপু এসে পড়িয়ে গেলে মেঘ অল্প খেয়ে আবার রুমে চলে যায়। মন মরা হয়ে থাকে সব সময়। আবিরের অফিসের ঝামেলা মোটামুটি মিটেছে। ডিলার প্রোডাক্ট ডেলিভারি দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2 দিন ফ্রি থাকাতে মিম আর আদির কথা মনে করে কক্সবাজারে গেল। এর আগে কখনো কক্সবাজারে যায়নি আবির, এটাই জীবনে প্রথমবার। 5 স্টার হোটেলে রুম নিয়েছে। ফ্রেশ হয়ে বের হতে হতে বিকেল হয়ে গেছে। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে আবির। প্রাকৃতিক সৌন্দর্যের স্পষ্ট রূপ দিয়ে সজ্জিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। কক্সবাজারের সূর্যাস্তের ছবি প্রায় সবাই স্মৃতি হিসেবে রেখেছেন নিজেদের মোবাইল ফোন বা প্রতিটা বাড়ির দেয়ালে। আবির সমুদ্রের ঢেউয়ের সঙ্গে গোধূলিবেলার সূর্যাস্ত দেখে বিমোহিত। অসংখ্য প্রাপ্তি, ক্লান্তি, হতাশা বিকীর্ণ হয়ে আছে আবিরের মনে। সমুদ্রের পানিতে অস্তমিত সূর্যের অপরূপ দৃশ্য উপভোগ করছে। কিছুক্ষণ পর আবিরের ফোনে কল আসে। পকেট থেকে ফোন বের করে দেখে তানভীরের কল। রিসিভ করে তানভীর। আসসালামু আলাইকুম ভাইয়া। আবির, ওয়ালাইকুম আসসালাম। তানভীর, কোথায় আছো? আবির, কক্সবাজারে আসছি আজ। কেন? তানভীর, একটু দরকার ছিল। আবির, বল। তানভীর, এমপির মেয়ে নাকি তোমায় ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিল, তুমি নাকি তাকে ব্লক করে দিয়েছ। আজ এমপির বাসায় গিয়েছিলাম, মেয়ে তো তোমার কথা জিজ্ঞাসা করতেছে আমায়। আবির, তুই কি বলেছিস? তানভীর, প্রথমে তো এমনিতেই বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু মানতেছে না, তাই বাধ্য হয়ে বলেছি তুমি আরেকজনকে পছন্দ করো, তার সাথে তোমার বিয়ে ঠিক। আবির, আচ্ছা ঠিক আছে। তানভীর, কিন্তু একটা সমস্যা আছে ভাইয়া। আবির, আবার কি সমস্যা? তানভীর, এমপির মেয়ে যদি এমপিকে বলে আর উনি যদি আমায় জিজ্ঞাসা করে, তখন আমি কি বলবো? যদি মেয়ের কথা জিজ্ঞাসা করে তখন কি বলবো? আবির, প্রথমত এমপি কোনো সময় এসব বিষয় নিয়ে মাথা ঘামাবে না, আর যদি শুনে ছেলে অন্য কাউকে পছন্দ করে তাহলে আরও কিছু বলবে না। তানভীর, তারপরও যদি জিজ্ঞাসা করে ফেলে তখন কি বলবো? আবির, বলবি তোর বোনের সাথে বিয়ে ঠিক। তানভীর, তারপর? আবির, তারপর আবার কি, বাকিটা আমি সামলে নেব। তানভীর, যদি ফোর্স করে? আবির একটু গম্ভীর কণ্ঠে বলল, বেকুবের মতো কথা বলিস না তানভীর। এমপির মেয়ে হোক আর মন্ত্রীর মেয়ে, তার জন্য কি তুই নিজের ভালোবাসার কোরবানি করবি নাকি? আজব। তানভীর আর কোনো কথা বাড়ালো না। তানভীর, আচ্ছা ভাইয়া, এখন রাখি তাহলে, আল্লাহ হাফেজ। আবির, আল্লাহ হাফেজ। কল কেটে আবির ডাটা অন করে ফেসবুকে ঢুকে। কেন জানি মনে হলো ব্ল্যাকলিস্ট চেক করবে। ব্ল্যাকলিস্টে ঢুকতেই চোখে পড়ল প্রথম আইডিটাই ওই মেয়ের। 2 সেকেন্ড ভাবল, সে তো শুধু কমেন্ট ডিলিট করেছিল, ব্লক তো করেনি। এটা যে মেঘের কাজ তা বুঝতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু মেঘ ফোন পেল কোথায়? আরও কিছুক্ষণ ভাবার পর মনে হলো টেবিলের ওপর ফোন রেখে যাওয়ার ঘটনা। তার মানে সেই দিনই সে ব্লক করেছে। অজান্তে ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসির ঝলক দেখা গেল। আস্তে আস্তে বলল, এই সামান্য বিষয়ে জ্বলে উঠলে সইবি কিভাবে এত ঝড়ঝাঁটা?
এত তাড়াতাড়ি তো তোকে আর আমার করে নিব না, আবার খুব বেশি কষ্টও দিব না তোকে। অন্ধকার নেমেছে বিচে, একটু হাঁটাহাঁটি করলো আবির, ভাই বোনের জন্য কিছু কেনাকাটাও করলো, তারপর হোটেলে চলে আসলো। কেটে গেল আরো 2 দিন। আবির বাড়ি নেই 6 দিন যাবৎ। অষ্টাদশীর মনে বিষণ্ণতায় ছেয়ে গেছে। খায় না ঠিক মতো, পড়াশোনা করে না, মোবাইলও চাপে না, কথাও বলে না কারোর সাথে। শুধু টিউশন আর কোচিংয়ে যায় আসে, এতটুকুই। আজ সকাল থেকে মনটা মাত্রা অতিরিক্ত খারাপ। তানভীর ডেকে এনে খাবার টেবিলে বসিয়েছে। তানভীর আজকাল পার্টি অফিসে দৌড়াদৌড়িতে মেঘকে কিছুই বলে না। মেঘকে এখন আর আগের মতো বকেও না। মেঘ যেমন পাল্টে গেছে তেমনি তানভীরও পাল্টে গেছে। মেঘ খাবার টেবিলে বসে কোনো কথা না বলেই অল্প খাবার খেলো। তানভীর মোজাম্মেল খানকে প্রশ্ন করলো, আব্বু, ভাইয়া কবে ফিরবে? মোজাম্মেল খান যথারীতি জবাব দিলেন, কাজ শেষ হলে ফিরবে, কাজ এখনো শেষ হয়নি। মেঘের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কয়েকটা দিনেই আবির ভাইয়ের শূন্যতা খুব করে ভোগ পাচ্ছে অষ্টাদশীকে। টিউশন শেষ করে কোচিংয়ে গেল 2 বান্ধবী একসাথে। বর্ণা বারবার জিজ্ঞাসা করছে, কি হয়েছে তোর? মেঘ শুধু মাথা নাড়াচ্ছে, একটাও কথা বলছে না। একটা ক্লাস শেষ হয়েছে, স্যার বেরিয়ে যাওয়া মাত্রই ওষ্ঠ উল্টে কান্না শুরু করলো মেঘ। প্রথম দিকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদলেও নিজেকে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারল না। কান্নার মাত্রা বেড়ে গেছে, শ্বাস নিতে পারছে না। মেঘের এই অবস্থা দেখে আঁতকে উঠে বন্যা। মেঘকে নিয়ে ওয়েটিং রুমে চলে যায়। ওখানে যাওয়াতে বাঁধ ভাঙা কান্না শুরু হয় মেঘের। বর্ণা কোনোভাবেই শান্ত করতে পারছে না। 10-15 মিনিট স্থির হয় এই কান্না, তারপর কিছুটা থেমেছে। এখন জোরে জোরে শ্বাস ছাড়ছে। একটু কাঁদলেই মেঘের শ্বাসকষ্ট শুরু হয়। বর্ণা মাথায় হাত বুলাতে বুলাতে শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? মেঘ ফুপিয়ে ফুপিয়ে উত্তর দিল, আমার খুব কান্না পাচ্ছে। বর্ণা ভুরু কুঁচকে বলল, কান্না পাচ্ছে তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন কান্না পাচ্ছে সেটা তো বল। মেঘের গম্ভীর জবাব, জানি না। বর্ণা নিজেকে কন্ট্রোল করে আবার প্রশ্ন করলো, রেজাল্ট নিয়ে চিন্তা করছিস, নাকি চান্স পাওয়া নিয়ে, নাকি বাসায় কেউ বকেছে তোকে? আবারও কাঁদছে মেঘ। কাঁদতে কাঁদতে বলল, আমি আবির ভাইকে খুব মিস করছি বর্ণা। উনি ফেসবুকেও আসেন না। আমি ওনাকে না দেখে, ওনার কথা না শুনে আর থাকতে পারছি না। বর্ণা এবার অবুঝ বাচ্চার মতো হাসলো, তারপর বলল, মিস করছিস তো কল দে। মেঘ কাঁদতে কাঁদতেই বলল, উনি কি আমার সাথে কথা বলবেন? বর্ণা এবার সশব্দে হাসলো। উনি কথা বলবেন কি বলবেন না এসব যদি তুই ভাবিস, তাহলে উনি কি ভাববেন? মেঘ এবার মুখ তুলে তাকালো বর্ণার দিকে। বর্ণা এবার হাসতে হাসতে বলল, বেবি, তুমি তো আবির ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ। সাবধান বান্ধবী, ডুবে যেও না, সামনে কিন্তু ভর্তি পরীক্ষা। মেঘ ভেংচি কেটে বলল, আমি আবির ভাইকে ভালোবাসি। এটুকু বলেই থেমে গেল। নাটা বলার অনেক চেষ্টা করলো, কিন্তু বলতে পারল না। বর্ণা মেঘকে ঠান্ডা মাথায় বেশ কিছুক্ষণ বোঝালো। মেঘ শান্ত হয়ে বসে আছে। বর্ণা বলল, তুই তাহলে বাসায় চলে যা, ক্লাস করতে হবে না। ফোন দে, আমি ড্রাইভার আঙ্কেলকে কল দিয়ে দিচ্ছি। তারপর মেঘকে গাড়িতে দিয়ে বর্ণা এসে ক্লাসটা শেষ করলো। মেঘ বাসায় এসে ফ্রেশ হয়ে ছুটে গেল মায়ের রুমে। হালিমা খান ঘুমাচ্ছিলেন। মেঘ মায়ের হাতের ওপর মাথা রেখে মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। হালিমা খান ঘুমের মধ্যেই একবার চোখ খুলে দেখলেন। মেঘকে দেখে মেঘের পিঠ বরাবর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লেন পুনরায়। অনেকক্ষণ কান্না করায় মেঘও ক্লান্ত ছিল। সেও মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। বেশ কিছুক্ষণ পর মেঘের ঘুম ভাঙে। ততক্ষণে হালিমা খান সজাগ হয়ে গেছেন। শুয়ে শুয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মেঘ সচরাচর মায়ের কাছে শুতে আসে না। যখন খুব বেশি মন খারাপ থাকে তখনই আসে। মেঘের ঘুম ভাঙাতেই হালিমা খান বললেন, তোর কি শরীর খারাপ মা? মেঘ মাথা নেড়ে না করল। হালিমা খান পুনরায় বলছেন, রেজাল্ট নিয়ে চিন্তা করছিস? মেঘ আবারও মাথা নেড়ে না করল। মেঘ এবার মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আম্মু, আবির ভাই কবে আসবে? মেয়ের প্রশ্নে হালিমা খান মুস্কি হাসলেন আর বললেন, কেন, ভাইয়ের জন্য পেট পুড়েছে? মেঘ মনে মনে বলছে, পেটের সাথে মনটাও পুড়ছে আম্মু। মেঘকে নীরব দেখে হালিমা খান বললেন, দুপুরে কথা হলো, বলল আরো 2-4 দিন লাগতে পারে। কথা হয়েছে শুনে সহসা মেঘের মনটা খারাপ হলো। নিজেকে সামলে বলল, আম্মু, আবির ভাইকে কল দাও না প্লিজ। হালিমা খান
বিকেলেই তো কথা হলো, এখন আবার কল দিয়ে কি করব? ছেলেটা মনে হয় ব্যস্ত। মেঘ, আম্মু প্লিজ দাও না। হালিমা খান নিজের ফোন হাতে নিয়ে কল দিল আবিরকে। লাউড স্পিকারে দিয়েছেন। কয়েকবার রিং হওয়াতেই রিসিভ হলো। আবির, আসসালামু আলাইকুম মামুনি। আবির ভাইয়ের কণ্ঠ শুনেই মেঘের বক্ষ স্পন্দন জোরালো হলো। হালিমা খান, ওয়ালাইকুম আসসালাম। ব্যস্ত আছিস বাবা? আবির, হ্যাঁ কিছুটা। কেন? হালিমা খান, মেঘ একটু কথা বলবে তোর সাথে। আবির, ঠিক আছে দাও। হালিমা খান মেঘের দিকে ফোন এগিয়ে দিলেন। মেঘ কাপা কাপা হাতে ফোন নিল। সঙ্গে সঙ্গে লাউড স্পিকার অফ করে দিল মেঘ। মেঘ ধীর কণ্ঠে বলল, হ্যালো। আবির তৎক্ষণিক রেগে মেগে বলল, হ্যালো কিরে? প্রথমে কল দিয়ে সালাম দিতে হয়, এটাও জানিস না? আবিরের ধমকে চুপসে গেল মুখটা। আস্তে ধীরে বলল, আসসালামু আলাইকুম। আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। মেঘ এবার কাপা কাপা গলায় বলল, কেমন আছেন আবির ভাই? আবির কিছুটা স্বাভাবিক হয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? মেঘ দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, আলহামদুলিল্লাহ। দুজনেই কয়েক সেকেন্ড নীরবতা পালন করলো। আবির নীরবতা ভেঙে রাশভারী কণ্ঠে শুধালো, তোর ফোন দিয়ে কল দিতে পারিস না? মামুনির ফোন থেকে দিতে হবে কেন? মুখের উপর মেঘ বলে ফেলল, আপনার নাম্বার নাই আমার কাছে। আবির এবার দীর্ঘশ্বাস ফেলল। গম্ভীর কণ্ঠে জবাব দিল, রাখছি, ব্যস্ত আছি আমি। এই বলে কল কেটে দিল। মেঘ আহম্মকের মতো ফোনের দিকেই তাকিয়ে রইল। বুঝে উঠতে পারল না ব্যাপারটা কি। আবির ভাইয়ের নাম্বার নেই এই কথা শুনে রেখে দিল নাকি সত্যিই ব্যস্ত, এটা ভেবে পাচ্ছে না অষ্টাদশী। ফোনের স্ক্রিনে ভেসে আসে আবির নামে সেভ করা নাম্বারটা। মেঘ মনে মনে নাম্বারটা মুখস্থ করতে ব্যস্ত হলো। তারপর মাকে ফোন দিয়ে নিজের রুমে দৌড় দিল। আমার আবির ভাই, সাথে লাভ ইমোজিটা কিছুটা দূরে লিখলো ভাই। সেভ করলো নাম্বারটা। আবির ভাইয়ের সাথে কথা বলেছে এই খুশিতে মেঘ সারা বাড়ি ছুটছে। কে বলবে এই মেয়েটা এক সপ্তাহ রুম থেকে বের হয়নি, কারোর সাথে কথা পর্যন্ত বলেনি। আজ সে মিম আর আদিকে নিয়ে দুষ্টামি খুনসুটিতে মগ্ন। মিম আর আদিও যেন আপুকে এভাবে পেয়ে বড্ড খুশি। হঠাৎ জান্নাত আপু বাড়িতে ঢুকলো। মেঘকে এত হাসি খুশি দেখে জান্নাত আপু খুশি হলো। এই এক সপ্তাহে জান্নাত আপু যতদিন এসেছে প্রতিদিনই মেঘ মনমরা হয়ে বসে থাকে। পড়া ধরলে পারলে বলে, না পারলে চুপ থাকে। আপু বুঝালেও সাড়া নেই। বুঝছে কি না তাও বলে না। জান্নাত আপু কম করে হলেও 20 বার জিজ্ঞাসা করে, মেঘ তোমার কি হয়েছে বলো। মেঘ কিছুই বলে না। এতে জান্নাত আপু চিন্তিত ছিল। উনি নিজ থেকে অনেক বুঝিয়েছেন, রেজাল্ট নিয়ে যেন চিন্তা না করে, অ্যাডমিশন টেস্ট নিয়ে যেন না ভাবে। কিন্তু মেঘ এসবে কোনো সাড়া দেয়নি। তাই আজ মেঘকে খুশি দেখে জান্নাত আপুর মুখে সহসা হাসি ফুটে উঠেছে। জান্নাত আপু ডাকলো, মেঘ। সোফায় বসা মেঘ পিছন ফিরে তাকিয়ে জান্নাত আপুকে দেখে ছুটে আসে। মেঘ, আপু কেমন আছো? জান্নাত, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? মেঘ, আলহামদুলিল্লাহ ভালো। আপু তুমি একটু বসো, আমি রুম থেকে বই খাতা নিয়ে আসছি। বলেই সিঁড়ি দিয়ে ছুটছে রুমের দিকে। জান্নাত হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছে মেঘের দিকে। সত্যি বলতে ছটফটে স্বভাবের মেয়েরা হঠাৎ শান্ত হয়ে গেলে সবার নজরে পড়ে যায়। মেঘের ক্ষেত্রেও তেমনটা হয়েছে। জান্নাত আপুর পড়ায় মেঘের সম্পূর্ণ মনোযোগ আছে আজ। পড়ানোর আগেই সব বুঝে ফেলছে। জান্নাত আপু পড়িয়ে যাওয়ার পর আরও 2-1 ঘন্টা মিম আর আদির সাথে আড্ডা দিয়েছে মেঘ। নিজেও পড়ছে না, ওদেরকেও পড়তে দিচ্ছে না। এতে অবশ্য মা কাকিয়া কিছুই বলছে না। মেয়েটা যে হাসি খুশি আছে এতেই সবার ভালো লাগছে। মোজাম্মেল খান এবং আলী আহমেদ খান বাসায় ফিরেছেন কিছুক্ষণ আগে। ফ্রেশ হয়ে খেতে বসেছেন। মেঘও আজ সবার সাথে খেতে বসেছে। আবির ভাইয়ের চেয়ারের দিকে তাকিয়ে মুচকি হাসলো। মনে মনে বলল, মিস ইউ আবির ভাই। আলী আহমেদ খান মেঘকে জিজ্ঞাসা করলেন, মেয়েটা ভালো পড়াচ্ছে তো আম্মু? মেঘ হাসি খুশি উত্তর দিল, আপু অনেক ভালো পড়ায় বড় আব্বু, কোনো সমস্যা হলে জানায়ও। স্বাভাবিকভাবে কথাটা বললেন আলী আহমেদ খান। মেঘ শান্ত স্বরে বলল, ঠিক আছে বড় আব্বু। মেঘ রুমে এসে শুয়ে পড়েছে। আজ পড়তে একটুও ইচ্ছে করছে না। আবির ভাইয়ের সাথে কথা বলার খুশি, সাথে এটাও অনুভব করছে যে আবির ভাইকে ভালোবেসে ফেলেছে। এসব ভেবে মেঘের ওষ্ঠ ছড়িয়ে আসে। সহসা ডাটা অন করে আবির ভাইয়ের আইডিতে ঢুকে। সেদিন রাগ করে ছবি ডিলিট করার পর আর ছবিগুলো ডাউনলোড করেনি। আজ আবার ইচ্ছে হলো ছবিগুলো সেভ করার। এখন আর রাগ অভিমানে আবির ভাইয়ের ছবি ডিলিট করবে না এই প্রতিজ্ঞা করলো। আবির ভাইয়ের আইডিতে ঢুকতে একটা পোস্ট চোখে পড়ে, আমার স্বপ্নগুলো হাতছানি দেয় সন্ধ্যা তারার মাঝে।
সাথে কক্সবাজারের সমুদ্র সৈকতে তোলা একটা ছবি 2 ঘন্টা আগেই পোস্ট করেছেন। মেঘ সঙ্গে সঙ্গে ছবিতে কেয়ার রিয়্যাক্ট দিল, একটা লাভ ইমোজিও কমেন্ট করলো। আবির ভাইয়ের ছবি দেখে মেঘেরও কক্সবাজার যেতে খুব ইচ্ছে করছে, কিন্তু চাইলেই তো আর সব ইচ্ছে পূরণ হয় না। এক দৃষ্টিতে ছবিটা কিছুক্ষণ দেখলো, তারপর আস্তে আস্তে সব ছবি সেভ করতে লাগলো। গ্যালারিতে নতুন একটা অ্যালবাম খুললো, নাম দিল পাউকি ট্র্যাম্পেল। এখানে আবির ভাইয়ের সব ছবি একসাথে রাখলো। আবির ভাইকে দেখতে দেখতে কখন ঘুমিয়েছে কে জানে। কেটে গেল আরো 2-3 দিন। মেঘ নিজের রুটিন মতো খায়, গোসল করে, ঘুমায়, পড়াশোনা করে। মাঝে মাখানে 5-7 দিন একদমই পড়াশোনা করেনি। এই গ্যাপটাও এখন ফিল আপ করছে। ক্লান্ত লাগলে আবির ভাইয়ের ছবি দেখে। আজ কোচিং টিউশন কিছু নেই, তাই দুপুরে খেয়ে ঘুমিয়েছে মেঘ। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে কফি খাওয়ার জন্য। নিচে আসতেই চোখে পড়ে মিম আর আদি অনেক গিফট ছড়িয়ে দেখছে। মেঘকে দেখে আদি ছুটে যায় মেঘের কাছে। আদি, আপু দেখো ভাইয়া কত গিফট নিয়ে আসছে আমাদের জন্য। অনেকগুলো শামুক এনেছে, সবার নাম লেখা। আসো আসো। এর মধ্যে মিম 2টা শামুক নিয়ে এসেছে। দেখো আপু, তোমার নামের একটা, আমার নামের একটা। মেঘ এক পলক তাকালো শামুকের দিকে। শামুকগুলোর উপর সুন্দর করে ভেসে আছে নামটা। মেঘ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, আবির ভাই কখন এসেছে? মিম হাসি মুখে উত্তর দিল, কিছুক্ষণ আগেই এসেছে। মেঘ আর কিছু না বলে সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে উঠতে লাগলো। মিম পেছন থেকে ডাকলো, আপু কোথায় যাচ্ছ? আরো গিফট আনছে ভাইয়া, আসো দেখে যাও। মেঘ গলা উঁচু করে বলল, একটু পরে আসছি। হুটোপুটি করে উঠে অন্তহীন ছুটে আবির ভাইয়ের রুমের দিকে। ঠিক দরজার সামনে এসে থামে। উত্তেজিত হাতের ধাক্কায় চাপানো দরজা সহসা খুলে যায়। আবির শাওয়ার শেষ করে কোমরে টাওয়াল জড়িয়ে উন্মুক্ত শরীরে ওয়াশরুম থেকে বের হয়েছে মাত্র। সারা শরীরে বিন্দু বিন্দু পানিতে চিকচিক করছে। প্রশস্ত বুকের লোমগুলোতেও পানি জমে আছে। চুল থেকে টুপ টুপ করে পানি পড়ছে। মেঘের দিকে নির্বাক চোখে তাকিয়ে আছে আবির। মেয়েটার এলোমেলো চুলগুলো উড়ছে এদিক সেদিক। এই কদিনেই অষ্টাদশীর মুখটা মলিন হয়ে গেছে। গায়ের রংটাও কিছুটা চেপে গেছে। গভীর দৃষ্টিতে তা পরখ করতে ব্যস্ত আবির। এদিকে আবির ভাইয়ের অবসিত নেশা ভরা চোখের চাহনিতে অষ্টাদশীর কোমল মনে অশান্ত অস্থির ঢেউ আছড়ে পড়ে। মনে হচ্ছে সিডোর, আয়লা, জলস্বার সবকিছু একসাথে হানা দিয়েছে। এতদিন পর প্রিয় মানুষটাকে দেখছে, তাও আবার এই অবস্থায়। আবির ভাইকে এ অবস্থায় দেখে মেঘের অন্তঃস্থলে শিহরণ জাগায়। মেঘের মনে আকস্মিকভাবে গান বেজে ওঠে। দৃষ্টিতে সে যেন রাসপুতিন, খুন হয়ে যাব আমি প্রতিদিন। নাম ধাম জানি তার সবকিছু, তবু নিলাম আমি তার পিছু। টেনে হিচড়ে অনেক কষ্টে দৃষ্টি নামালো মেঘ। বক্ষস্পন্দন জোরালো হলো। অষ্টাদশীর ভেতরটা ভরে এলো এ যেন প্রশান্তির হাওয়া। আবির তখনও দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। মেঘ গলা খাড়াকে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সরি। আবিরের এবার হুঁশ ফিরে অবাক চোখে তাকিয়ে কপাল কুঁচকে বলল, সরি কেন? মেঘ কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল, অসময়ে চলে আসছি তাই। এতটুকু বলে চলে যেতে নাই মেঘ। আবির হঠাৎই গম্ভীর গলায় বলে উঠল, দাঁড়া, কি বলতে এসেছিলি বল। মেঘ তৎক্ষণাৎ শীতল কণ্ঠে বলল, ভুলে গেছি। আবির কয়েক সেকেন্ড থামল। ঠোঁটের কোণায় দুষ্টু হাসি। নিরুদ্যোগ কণ্ঠে বলল, মনে করে বল, তারপর যাবি। আবির ভাইয়ার কথা শুনে মেঘের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আবির ভাই থাপ্পড় দিবে না তো? মেঘ নরম স্বরে আস্তে ধীরে বলল, সরি আবির ভাই, এভাবে আর রুমে ঢুকবো না, সরি। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বিরক্তি নিয়ে বলল, এত ন্যাকামি করিস কেন মেঘ? তুই কি চাচ্ছিস এখন আমি চিৎকার দিয়ে বাড়ির সব মানুষ জড়ো করে বলি, ওমা গো, ও বাবা গো, মেঘ আমার সর্বনাশ করে ফেলেছে, আমায় খালি গায়ে দেখে ফেলেছে, এখন আমার কি হবে? আবির ভাইয়ের মুখে এমন কথা শুনে মেঘ হাঁ করে তাকালো আবির ভাইয়ের দিকে। আবির ভাইয়ের খালি গা দেখে মনের ভেতরে পুনরায় উথাল পাথাল শুরু হয়ে যাচ্ছে। মেঘের সমস্ত গায়ে স্রোতের মতো শীতল হাওয়া বয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ মাথা নিচু করে ফেলল মেঘ। আবির শক্ত কণ্ঠে আবারও বলল, আমি মেয়ে মানুষ না যে আমায় এ অবস্থায় দেখে ফেলেছিস বলে মান সম্মান চলে যাবে। তুই কি বলতে আসছিলি সেটা বল। মেঘ এবার মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় আস্তে আস্তে বলল, আপনাকে দেখতে আসছিলাম। আবির ভুরু কুঁচকে তাকালো। তৎক্ষণাৎ বলে উঠল, দেখতে আসছিস দেখ, খোঁজ নে আমার, এত ফর্মালিটি করছিস কেন? মেঘ নরম স্বরে বলল, দেখেছি, এখন আসি।
ঘুরে এক পা ফেলতেই আবির ডাকলো, তোর সাথে কথা আছে, বস এসে। মেঘ ঠায় দাঁড়িয়ে পড়লো সেখানে। মেঘের এবার রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার পরিস্থিতি হলো, মুখ তুলে তাকাতেও পারছে না, মনে মনে বলছে আল্লাহ বাঁচাও। আবির আবার বলল, বসতে বললাম তো তোকে। মেঘ ধীর স্থির পায়ে এগিয়ে এসে বিছানার কোণায় বসলো, চিবুক নামিয়েছে গলায়, দৃষ্টি তার ফ্লোরে। আবির একটা টি শার্ট হাতে নিয়ে ঘুরে এসে মেঘের থেকে কিছুটা দূরে বসেছে। আবির কঠিন স্বরে বলল, কি হয়েছে তোর? মেঘ আবারও কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আবির ভাই আপনি কিছু একটা পড়ুন প্লিজ। আবির মুচকি হেসে ভেজা শরীরেই হাতের গেঞ্জিটা পরে নিল আর বলল, এবার শান্তি হয়েছে? এখন বল কি হয়েছে তোর? মেঘ চিবুক নামিয়ে শীতল কণ্ঠে উত্তর দিল, কিছু হয়নি। রাগান্বিত স্বরে আবির বলল, মেঘ ভাবছি তোকে মেডিকেলে বিক্রি করে দেব। মেঘের সংকীর্ণ মুখটা আরো বেশি ছোট হলো, নিভু নিভু চোখে তাকালো আবির ভাইয়ের দিকে। পাতলা অধর নেড়ে বলল, কেন? আমি কি করেছি? আবির অভিভূতের ন্যায় নিষ্পলক চেয়ে রইল মেঘের দিকে, প্রখর তপ্ত স্বরে বলল, এই যে তুই ঠিকমতো খাচ্ছিস না, দিনকে দিন কঙ্কাল হয়ে যাচ্ছিস, তোকে এই বাড়িতে রাখার থেকেও মেডিকেলে রাখলে বেশি কাজে দিবে। কণ্ঠ ভিজে এলো মেঘের, নেত্রদল টলমল করছে, কাঁপা কাঁপা গলায় বলল, খাই তো আমি। আবির এবার শুরু নেত্রে তাকালো মেঘের চোখের দিকে, নেত্রযুগল টয়টম্বুর হয়ে আছে, পল্লব ফেললেই পানি গড়িয়ে পড়বে গাল বেয়ে। আবির দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলো, এ কদিনে না তুই ঠিকমতো খেয়েছিস আর না তুই ঠিকমতো কোনো কাজ করেছিস। খাওয়া আর ঘুম যে ঠিকমতো করিস না তা তোকে দেখেই বোঝা যাচ্ছে। চুলগুলো কতদিন আশ্রাস না আল্লাহ জানে। এমনি কি তুই পড়াশোনাও করিস না? কোচিংয়ে টিউশনে প্রতিটা পরীক্ষায় কম নম্বর পেয়েছিস। একটু থেমে রাগে কটমট করে বলল, তুই কি পড়াশোনা করতে চাচ্ছিস না? তুই পড়াশোনা না করলে বল, আমি বাড়ির সবার সাথে কথা বলে নিব। আজকের পর কোনোদিন তোর বই নিয়ে বসতে হবে না, এর জন্য তোকে কেউ কিছু বলবে না। মেঘের গাল বেয়ে অঝরে পানি ঝরছে, কান্নারত কণ্ঠে বলল, আমি পড়াশোনা করব। আবির পুনরায় গুরুভার কণ্ঠে বলল, এক সপ্তাহে কোচিং টিউশনে পরীক্ষায় কম নাম্বার পাওয়ার কারণ? মেঘ ভনিতা ছাড়াই বলে উঠল, কম পাইনি তো। আবির দাঁতে দাঁত চেপে কণ্ঠ 3 গুণ ভারী করে বলল, আমার সামনে অন্তত পক্ষে মিথ্যা বলিস না। প্রতিটা 30 মার্কের পরীক্ষায় তুই 12, 15, 20 পেয়েছিস। এগুলো কি খারাপ মার্ক না? এই মার্ক পেলে তুই জীবনে চান্স পাবি? মেঘ আকস্মিকভাবে আবির ভাইয়ের দিকে তাকায়, আওয়াজবিহীন কান্নায় গাল বেয়ে গলায় এসেছে অশ্রুরা। ভেজা কণ্ঠে অবাক চোখে তাকিয়ে বলল, আপনি কিভাবে জানেন? আবির উদ্দোলিত ভঙ্গিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে, শক্ত কণ্ঠে বলল, মেঘ আমি তোকে ছাড় দিয়েছি, ছেড়ে দেইনি। তুই কি ভাবছিস তোর কোনো খবর আমার কাছে নেই? তোর কোচিংয়ের পরিচালক আমার স্কুল ফ্রেন্ড, তাছাড়াও তোর নাম্বারের পাশে গার্ডিয়ানের যে নাম্বারটা দেওয়া কোচিংয়ে সেটাও আমার নাম্বার। তুই পরীক্ষায় কত পাস, তোর কবে কি পরীক্ষা, সব মেসেজ যেমন তোর কাছে যায় তেমনি আমার কাছেও আসে। তোর টিউশনের স্যারও আমার পরিচিত। তুই যেদিকে পা দিবি সবটাই আমার দখলে, তাই মিথ্যা বলা, কোনো কিছু লুকানোর চেষ্টা কখনো করিস না। মেঘ আহমকের মতো তাকিয়ে কথাগুলো শুনল, দূর দূর করে বুক কাঁপছে। উদ্গ্রীব চোখ দুটো লম্বা চওড়া মানুষটার মুখের দিকে, কান্না থেমে গেছে, গালে পানির দাগ স্পষ্ট। উদ্বেগহীন চাহনি আবির ভাইয়ের। কয়েক মুহূর্ত চোখাচোখি হলো দুজনে, শেষমেশ আবির ভাই দৃষ্টি ফেরালো। মেঘ আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না, চুপচাপ পা বাড়ায় দরজার দিকে। আবির সহসা ডাকে, দাঁড়া। মেঘের পা কাঁপছে। আবির হাতে একটা শপিং ব্যাগ নিয়ে এগিয়ে আসলো মেঘের কাছে। আবির ভাই কাছাকাছি আসতেই নাকে লাগলো চিরচেনা পরিচিত আতরের গন্ধ। মাত্র শাওয়ার নেওয়ায় সেই গন্ধটা যেন অন্যরকম সুন্দর লাগছিল। আবির শপিং ব্যাগ এগিয়ে দিল মেঘের দিকে আর বলল, এগুলো তোর। আর আজকের পর পরীক্ষা, পড়াশোনা, নিজের যত্নে এতটুকু ত্রুটি যদি আমি দেখি তাহলে আর মুখে কিছু বলবো না, যা এখন। আবির ভাইয়ের ঠান্ডা হুমকিতে কম্পিত হলো অষ্টাদশীর দেহ, আঙুল শুদ্ধ কাঁপছে। কাঁপা কাঁপা হাতে শপিং ব্যাগ নিয়ে ছুটে পালালো নিজের রুমে, দরজা ঠেলে ভেতরে ঢুকলো। শপিং ব্যাগটা বিছানার পাশে রেখে বিছানায় শুয়ে পড়লো মেঘ। শপিং ব্যাগটা খুলে দেখার ইচ্ছাও করছে না, ইচ্ছের থেকে বড় বিষয় সেই শক্তিটাও পাচ্ছে না। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতে চোখের সামনে ভেসে উঠল আবির ভাইয়ের সেই উন্মুক্ত দেহ, গায়ে চিকচিক করতে থাকা বিন্দু বিন্দু পানি, সেই ধারালো চাহনি। অষ্টাদশীর হৃদয়ে লাগছে বসন্তের হাওয়া। হৃৎপিণ্ডের কম্পনের মাত্রা এতটা তীব্র যা সহ্য করতে না পেরে মেঘ ডান হাত দিয়ে চেপে ধরেছে, কিন্তু তাতেও যেন কম্পন থামছে না। সহসা চোখ মেলে তাকালো মেঘ, চোখের সামনে থেকে যেন আবির ভাই সরছেই না। চোখ বন্ধ করলেও আবির ভাইকেই দেখছে, চোখ মেলে তাকালেও আবির ভাইকেই দেখছে, আর বারবার মাথায় আসছে আবির ভাইয়ের কথাগুলো।
মেঘ তোকে ছাড় দিয়েছি, ছেড়ে দেইনি। আবার মনে হচ্ছে তুই যেদিকে পা দিবি সবটাই আমার দখলে। এসব ভেবেই বারবার কেঁপে উঠছে অষ্টাদশী, সাথে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। প্রতিটা মেয়েই চায় তার প্রিয়জন তাকে আগলে রাখুক, চোখে চোখে রাখুক। তেমনি মেঘের কাছে আবির ভাইও প্রিয় মানুষ। আবির ভাই যদি বোনের নজরে দেখে তারপরেও তো মেঘকে নিয়ে ভাবে, এটা ভেবেই মানসিক শান্তি পাচ্ছে মেয়েটা। এভাবে চলল 30 মিনিটের উপরে। তারপর ঘুমের দেশে তলিয়ে গেল মেঘ। উঠল ঠিক সন্ধ্যা নামার আগে। ফ্রেশ হয়ে এসে তৎক্ষণাৎ শপিং ব্যাগটা টেনে আনলো নিজের কাছে। শপিং ব্যাগটা উল্টে সবগুলো জিনিস বিছানার উপর ফেললো। অনেক ছোট ছোট জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে বিছানার উপর। কম করে হলো 15 থেকে 20টা হাতের ব্রেসলেট, মুক্তার মালা, কানের দুলের সংখ্যা অগণিত। দেখে মনে হচ্ছে উনি বেছে দেখার সময় পাননি। যা পেয়েছেন সব নিয়েছেন। বড় একটা শামুখে লেখা মাই পরসিউট, আরেকটা শামুখে লেখা মাহদিবা খান মেঘ। এছাড়াও অসংখ্য ছোট ছোট শামুক দিয়ে একটা কাচের বয়াম ভরা, যা সবগুলোই আবির ভাই নিজের হাতে কুড়িয়ে এনেছেন। এগুলো বাদেও আরও যা যা সাজার জিনিস ছিল, খাবার জিনিস ছিল, যেগুলো টেস্ট ভালো সেগুলোই দিয়েছে মেঘকে।